রাজনীতির এই জটিল দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্মম চালটি সবসময় ঠিক সেই মানুষটির কাছ থেকেই আসে যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করে নিজের সবচেয়ে আপন ভাবেন। 2026 সালের চলমান এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ও দলের পরীক্ষিত সেনাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক অপ্রত্যাশিত রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছে যার মৃদু কম্পনও এখন কাঁপিয়ে তুলছে বঙ্গভবনের প্রতিটি দেয়াল ও অলিন্দ। এটি কি নিছকই দলের ভেতরকার কোনো সাধারণ মতবিরোধ বা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অর্থাৎ দেশের রাষ্ট্রপতির কাঙ্ক্ষিত গদি দখলের অত্যন্ত সুনিপুণ এবং শীতল এক মেগা মাস্টার প্ল্যান? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির সেই অন্দরমহলের অন্ধকার অধ্যায়, যা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, বড় ঝড় আসার আগে প্রকৃতি যেমন থমথমে হয়ে থাকে, বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তনের আগেও ঠিক এমনই এক নীরবতা বিরাজ করে। আর সেই নীরবতা ভেঙে যখন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুললেন, তখন পুরো দেশ যেন এক বিশাল ধাক্কা খেল। মন্ত্রিত্বের নরম গদিতে বসার মাত্র 4 থেকে 5 মাসের মাথায় তিনি এমন এক বোমা ফাটালেন যা তারেক রহমানের সাজানো বাগানে রীতিমতো দাবানল সৃষ্টি করলো। প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়েও মির্জা ফখরুল যা করলেন তাতে দলের হাইকমান্ড থেকে তৃণমূল সবাই হতবাক। কোনো রাগ ডাক না রেখে তিনি অত্যন্ত পরিষ্কার এবং তীক্ষ্ণ ভাষায় দলের অস্থিমজ্জা উন্মোচন করে দিলেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবলীলায় স্বীকার করলেন, গত কয়েক মাসে দেশে আসলে দৃশ্যমান কোনো পরিবর্তনই আসেনি। তিনি সরাসরি আমলাতন্ত্র এবং সরকারি কাঠামোর দুর্নীতিকে কাঠগড়ায় দাঁড় করালেন। ফখরুল সাহেব অভিযোগ করলেন যে সরকারি অফিসগুলোতে এখনো আগের মতোই টেবিলের নিচ দিয়ে অবাধে ঘুষ লেনদেন হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি ছিল আমলাদের বিরুদ্ধে। তিনি দাবি করলেন, বড় বড় অফিসাররা ইচ্ছা করলেই ফাইল আটকে রাখছেন এবং প্রধানমন্ত্রীর ভালো জনকল্যাণমূলক পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের মুখ দেখতে দিচ্ছেন না। এই বক্তব্যটি ছিল এক অর্থে রাজনৈতিক আত্মহত্যা, আবার অন্য অর্থে এক সুনিপুণ চাল। ডক্টর শফিকুর রহমানের দল এতদিন রাজপথে দাঁড়িয়ে যে কথাগুলো বলে আসছিল, ফখরুল সাহেব ঠিক সেই কথাগুলোই সরকারের ভেতরে বসে নিজের মুখে স্বীকার করে নিলেন। নিজের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য রাজনীতিতে এক বিরল দিগবাজি। প্রিয় দর্শক, পর্দার আড়ালের এই রাজনৈতিক হিসাব নিকাশ কি কেবলই মন্ত্রিত্ব রক্ষার কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বঙ্গভবন দখলের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? আমরা এখনই প্রবেশ করব সেই মেগা প্ল্যানের সবচেয়ে গভীর এবং রহস্যময় অংশে। তবে তার আগে দেশের রাজনীতির এমন সব চাঞ্চল্যকর এবং অজানা রহস্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফখরুল সাহেব এই আকস্মিক পদস্থলন বা সুপরিকল্পিত বয়ান রাজনীতির মাঠে এক অভূতপূর্ব ভেলকিবাজির জন্ম দিয়েছে। এই ঘটনার পর খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান চরম অস্বস্তিকর এক পরিস্থিতির মধ্যে পড়েছেন। এতদিন বিএনপির শীর্ষ নেতারা বিরোধী দলের তোলা যে কোনো অভিযোগকে সেলফ গুজব বা সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়ে এসেছেন, কিন্তু এখন যখন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং বর্তমান সরকারের একজন হেভিওয়েট মন্ত্রী স্বয়ং সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছেন, তখন মুখ লুকানোর আর কোনো জায়গায় অবশিষ্ট নেই। স্বভাবতই বিরোধী শিবির এই সুযোগটিকে লুফে নিচ্ছে। ফখরুল সাহেবের বক্তব্যকে তারা এখন তাদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকারের একেবারে 12টা বাজানোর জন্য বিরোধী নেতারা নতুন উদ্যমে মাঠে নেমেছেন। তারা জনগণকে বোঝাচ্ছেন, দেখুন, খোদ মন্ত্রীর মুখেই আজ সত্য বেরিয়ে এসেছে। তবে রাজনীতির এই দাবা খেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোটেও কোনো কাঁচা খেলোয়াড় নন। তিনি খুব ভালো করেই জানেন নিজের দলের নামে এত বড় বদনাম করলে তার নিজের ঘাড়েও ব্যর্থতার দায়ভার এসে পড়তে পারে। তাই তিনি অত্যন্ত চাতুর্যের সাথে তার বক্তব্যের শেষে একটি মিষ্টি প্রলেপ লাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পুরো দেশের এই অরাজকতার মধ্যে কেবল তারেক রহমান একাই পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কি চমৎকার এক চাণক্য নীতি! একদিকে তিনি পুরো সিস্টেমকে পচা বলে ঘোষণা করলেন, অন্যদিকে প্রধান নেতার প্রশংসা করে দলের ভেতরে তাৎক্ষণিক বিদ্রোহ বা বহিষ্কারের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন। সমালোচকরা বলছেন, এটি তারেক সাহেবকে সাময়িকভাবে শান্ত রাখার এক দারুণ সাইকোলজিক্যাল চাল। ফখরুল সাহেবের এই এক তীরে দুই পাখি মারার কৌশল দেখে দেশের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও পুরোপুরি হতবাক। সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠলেন সত্যবাদী এক সাধু পুরুষ, আর দলের ভেতরে তিনি নিজেকে প্রমাণ করতে চাইলেন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিসেবে। এবার চলুন সেই আসল রহস্যের জট খোলা যাক।
সবার মনে এখন একটাই প্রশ্ন, ফখরুল সাহেব হঠাৎ করে কেন এমন সাধু সাজতে গেলেন? কান পাতলেই রাজনীতির অন্দরমহলে শোনা যায় এক বিশাল মাস্টার প্ল্যানের কথা, আর সেই সুনিপুণ প্ল্যানের মূল টার্গেট হলো রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা এবং সেই পরম আকাঙ্ক্ষিত গদি। বিশেষজ্ঞদের মতে ফখরুল সাহেবের মূলত সাধারণ মানুষের চরম ক্ষোভ আর হতাশাগুলোকে পুঁজি করে জনগণের চোখে একজন সৎ, নির্মোহ এবং একেবারে নিরপেক্ষ নেতা সাজার চেষ্টা করছেন। খুব গোপনে এবং অত্যন্ত সুনিপুণভাবে তিনি এই ছক কষেছেন। সরকারের ভেতর থেকেই তারেক সাহেবের চরম ব্যর্থতাগুলোকে জনসম্মুখে তুলে ধরে তিনি সবার কাছে নিজের গ্রহণযোগ্যতাকে বহুগুণে বাড়িয়ে নিয়েছেন। কেন এই নিরপেক্ষ সাজার নাটক? কারণ ফখরুল সাহেব খুব ভালো করেই জানেন সামনেই রাষ্ট্রপতির নির্বাচন, আর বঙ্গভবনের এই রাজকীয় চেয়ারে বসতে হলে তাকে শুধু বিএনপি নেতা হয়ে থাকলেই চলবে না, তাকে প্রমাণ করতে হবে যে তিনি দলের ঊর্ধ্বে উঠে দেশের কথা, জনগণের কথা ভাবতে পারেন। ঠিক এই মোক্ষম সুযোগটাই তিনি মারাত্মকভাবে কাজে লাগাচ্ছেন। ডক্টর শফিকুর রহমানের দলের তোলা ইস্যুগুলোকে পরোক্ষভাবে সমর্থন দেওয়ার মাধ্যমে তিনি আসলে বিরোধী শিবিরের মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন। তারেক সাহেবকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজের আখের গোছানোর এই নিখুঁত মেগা প্ল্যানকে অনেকেই এই উত্তাল সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক জুয়া বলে মনে করছেন। কিন্তু রাষ্ট্রপতির গদি পাওয়ার এই পথ মোটেও ফুল বিছানো কোনো রাস্তা নয়। এর জন্য ফখরুল সাহেবকে মেলাতে হবে অনেক জটিল আইনি আর সাংবিধানিক হিসাব নিকাশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাকে জিততে হয় জাতীয় সংসদ সদস্যদের বহুমূল্য ভোটে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল রাজনৈতিক খেলা। রাষ্ট্রপতির এই বিশাল ক্ষমতা হাতে পেতে হলে ফখরুল সাহেবকে অনেক কিছু ত্যাগ করতে হবে। সংবিধান ও নিয়মের বেড়াজালে পড়ে রাষ্ট্রপতি প্রার্থী হতে হলে তাকে প্রথমেই তার বর্তমান স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। শুধু তাই নয়, তাকে তার পঞ্চগড় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পদও ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী তখন তার পঞ্চগড়ের আসনটি শূন্য হিসেবে ঘোষণা করা হবে এবং সেখানে নতুন করে উপনির্বাচনের দামাম বেজে উঠবে। আর সবচেয়ে বড় ধাক্কাটি আসবে দলের কাঠামোর উপর। তাকে বিএনপির মহাসচিবের পদটিও চিরতরে ছেড়ে দিতে হবে, অর্থাৎ পুরোপুরি দল নিরপেক্ষ এক সত্তায় নিজেকে রূপান্তরিত করতে হবে। রাজনৈতিক মহলের মতে ফখরুল সাহেব ঠিক এই সাংবিধানিক ছকটাই কষেছেন অত্যন্ত সাবধানে। তিনি তারেক সরকারের এই বিপুল ব্যর্থতা, অর্থনৈতিক ধস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায়ভার কোনোভাবেই নিজের কাঁধে নিতে চান না। তার আগেভাগেই দলের মূল স্রোত থেকে সুকৌশলে একটি মানসিক দূরত্ব তৈরি করে তিনি নিজেকে এক নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার পায়তারা করছেন। এই মাস্টার প্ল্যান যদি পুরোপুরিভাবে সফল হয় তবে তারেক সাহেবের জন্য তা হবে এক বিশাল অশনি সংকেত। নিজের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষটি যদি শেষ মুহূর্তে এমন ডিগবাজি দেয় তবে রাজনীতির এই নিষ্ঠুর ময়দানে টিকে থাকা তারেক সরকারের জন্য আক্ষরিক অর্থেই বেশ কঠিন হয়ে পড়বে। অন্যদিকে এই বিপজ্জনক খেলায় ডক্টর শফিকুর রহমানের দলের নীরব সমর্থন ফখরুল সাহেবের জন্য তুরুপের তাস হিসেবে কাজ করতে পারে। কারণ সংসদে বর্তমান যে সমীকরণ, তাতে বিরোধীদের সমর্থন ছাড়া রাষ্ট্রপতির গদি নিশ্চিত করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। মুখে ফখরুল সাহেব যতই বলুক না কেন যে শুধু তারেক রহমানই পরিবর্তনের চেষ্টা করছেন, বাস্তবে তিনি তার এই একটিমাত্র বক্তব্য দিয়ে খোদ সরকারের ভিতকেই নাড়িয়ে দিয়েছেন। এটিকে সত্যিই দেশের প্রতি, সাধারণ মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, নাকি ক্ষমতার অন্ধমোহে দলের সাথে, নেতার সাথে চরম বেইমানি? এই কঠিন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজপথ থেকে শুরু করে বঙ্গভবনের প্রতিটি অলিন্দে। ফখরুল সাহেবের এই নতুন রাজনৈতিক ভেলকিবাজি শেষ পর্যন্ত দেশের রাজনীতিকে কোন খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়।